গুড মর্নিং। আজ হচ্ছে সানডে। সানডে মানে হচ্ছে ফান্ডে। তো যাই হোক, সবসময় সানডে মোটেই ফান্ডে হয় না। সানডে হলে না অনেক কাজও জমে যায়। তো ছুটির দিন শনিবার, কালকে আমি জানো তো বাইরে বেরিয়েছিলাম। কালকে আমাদের টিভিটায় একটু প্রবলেম হয়েছিল, ভেবেছিলাম বাইরে থেকে এসে তারপর ব্লগ বানাবো, করতে পারিনি। টিভির লোক এসেছিল, টিভিটা ঠিকঠাক করলো, এই কিছু আপডেট করানো ছিল সেগুলো করিয়েছে। তো ওর জন্য ওইখানে আমার সমস্ত সময় লেগে গেছে। ঘরের কাজ ছিল, কালকে আর ব্লগ পোস্টই করতে পারিনি। ভাবলাম ঠিক আছে, আজকে সকাল সকাল উঠে ফার্স্টেই আজকে ভাবলাম যে না, আজকে একটা ব্লগ পোস্ট করবো এই চ্যানেলে না একদম রেগুলার সব কিছু পোস্ট করা হয় না। তোমাদের সাথে গল্প করি, তোমরা গল্প শুনতে ভালোবাসো। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি, মানে খাবো হচ্ছে পাউরুটি। সকালবেলা ফার্স্টে খেয়েছি তরমুজ, এখন 10টা বেজে গেছে, তো এখন পাউরুটি খাবো। আর তার সাথে হচ্ছে খাবো, ডিম ডিম পোচ করে নেব। তো এরকমই আজকে খেতে ইচ্ছে করছে। তো সকাল সকাল সুইগি থেকে আনিয়ে নিয়েছি, ব্রেড এনেছি, ডিম এনে নিয়েছি। চলো রান্না করে চলো। দেখো চা ফুটছে, চা বসিয়ে দিয়েছি। বাটারটা না ফ্রিজ থেকে বের করি না, আগে থেকে ভাবিনি যে ব্রেড দিয়ে বাটার দিয়ে ডিম দিয়ে খাবো, ভাবিনি। তো এর জন্য বাটারটাকে একটুখানি নর্মাল টেম্পারেচারে আনার জন্য এরমভাবে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসুক। সকালবেলা এই যে ব্রেড আনিয়ে নিয়েছি, ব্রেড এনেছি। ভাবলাম মিষ্টিও আনিনি, তো মতিচুরের লাড্ডু আনিয়ে নিয়েছি। এটা হচ্ছে দাদিস কিচেন। এই লাড্ডুটা খেতে না খুব ভালো লাগে। লাড্ডু, পাউরুটি লাড্ডু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো। আমার পাউরুটি দিয়ে লাড্ডু দিয়ে খেতে ছোটোবেলা থেকেই সেই দিত না, মাঠে যখন খেলা হতো তখন দিত। তো আমার ওরকম খেতে খুব ভালো লাগে। চাটা হতে হতে একটা লাড্ডু খাওয়া যাক। ইয়ে দেখো লাড্ডু, সবার আগে লাড্ডু খাচ্ছি। পুরোটা খাবো না, ব্রেডটা একটুখানি বাটারে ফ্রাই করে ভেজে নিই। ব্রেডটা একটুখানি বাটারে ভেজে নিই, তারপর খাবো। আর সকাল সকাল আনিয়ে নিয়েছি ডিম। ইয়ে দেখো, আমি না হট করে ভাবলাম কি এটা ফাটা ফাটা না, এরকম লেবেল করা আছে। এই যে হে, কি সুন্দর দেখো ডিমটা দিয়েছে, এর ভিতরে আবার কি সুন্দর দিয়ে দিয়েছে। যাই হোক চলো, এখানে দেখো ডবল ডিমের পোচ করে নিচ্ছি। এখানে ব্রেডটাও দেখো বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি তাওয়ায়। আর আমার এরকম ডিম পোচ খেতে খুব ভালো লাগে। এগুলো সব বাটারেই ভাজছি। তো দেখো নিয়ে এসছি, আজকে হচ্ছে ডিম পোচ। ডিম পোচ খেতে আমার খুব ভালো লাগে। এটাকে যেন কি বলে, সানি সাইড আপ, হোয়াট এভার, আমি তো এটাকে ডিম পোচই বলি। চা আজকে এখানে বসছি কারণ ব্রেডটা খাবো তো, তার জন্য। তারপর আমি বাজারে চলে যাবে, মাছের বাজারে। কালকে ভেবেছিলাম বানাবো ভিডিও, কিছুটা বানিয়েছি, তারপরে তো এত কাজ, সব মেজাগার হয়ে গেছে। দেখো কুসুমটা এই যে বেরিয়ে আসে না, কুসুমটা এই যে বেরিয়ে আসে, এটাই হেভি লাগে খেতে। সুপার। আগে তোমার কাপে চাটা একটু বেশি দিয়ে দিয়েছি। অনেকে সবসময় চাটা আমি কম দিই, ওর চা বেশি খায় না। আগে তো খেতেই না, এরকম করে লাগিয়ে নি। ও এটা হেভি লাগে। ডিমটাও ফাটাফাটি টেস্টি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর অয়ন বাজারেও চলে গেছে। বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসছে, পুজো হয়ে গেছে। এখন আমি এসে বসছি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। কালকে শনিবার ছিল, কালকে সকালবেলা আমি ভিডিও স্টার্ট করেছিলাম, ভেবেছিলাম কালকেও তোমাদের সাথে গল্প করব, শুরুও করে দিয়েছিলাম। সকালবেলা গল্প করছি বসে বসে, হঠাৎ করে টিভিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কালকে সারাদিন আমার ভিডিও বানানো হয়নি। টিভির লোক এসেছিল, টিভি ঠিক করেছে, ভেবেছিলাম একটা ব্লগ দেবো কালকে, সেটাও করে উঠতে পারিনি। সময়ের আগে আর যখন তোমার টাইম না হবে, তুমি যদি জোর করে কোনো কিছু করতে যাও, দেখবে কখনো সেটা হবে না, কখনো না। আজকে সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে বসেছিলাম তখন 10টা বাজে, আর এখন কটা বাজে জানো? একটা। এখন বাজে একটা, তোমাদের সাথে গল্প করতে বসেছি। ঘরের কিছু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। অয়ন বাজারে গেল, মাছ নিয়ে এলো। এখনো মাছটা আমি খুলেও দেখিনি, না আগে একটুখানি ভিডিওটা কন্টিনিউ করি, কথা বলি, তারপর ভালো আজকে ব্লগ বানাবো। তারপর ভাবলাম না থাক, তোমাদের সাথে একটু কথাই বলি। সময়ের আগে কোনো কিছু হয় না, আর কোনো কিছু জোর করেও দেখবে কোনো কিছু হয় না। আমি কালকে থেকে ভাবছি এই কাজটা করব, কিছুতেই হচ্ছে না, কিছুতেই না। কখনো কখনো ক্যামেরা খুলে বসি, কিন্তু তারপরেও বুঝতে পারি না যে আজকে কোন টপিক নিয়ে কথা বলবো বা কি নিয়ে। কারেন্ট চলে গেল।
কারেন্টটা আসুক। এর জন্য আমার সবসময় মনে হয় সব কিছু কিন্তু নিজের হাতে থাকে না, তাই না? আমরা একটা কাজ ভেবে রেখেছি করব, কিন্তু করব বললেই কিন্তু সেটা হয় না, কেন ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আবার কারেন্টটা এলো, তো যাই হোক, কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা আসছে। তো যাই হোক, যদিও বাড়িতে ডিজি আছে, ওর জন্য বারবার কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছে, আসছে যাচ্ছে। তো এমনিই হয়, কখনো কখনো আমি ভাবছি যে আজকে এটা নিয়ে কথা বলবো, এমন একটা সমস্যা চলে আসে বা এমন একটা কিছু ঘটনা ঘটে, হয়ে ওঠে না। সকালবেলা ভাবলাম ক্যামেরা খুলেও বসছি তোমাদের সাথে কথা বলবো, তারপর মনে পড়লো আজকে তো অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো তো করতে হবে। তারপর ভাবলাম ঠিক আছে পরে কথা বলবো, পরে কথা বলবো বলতে বলতে ভাবো 1টা বেজে গেছে। সব কিছু কিন্তু টাইম দেখবে, টাইমের আগে আর পরে কোনো কিছু না তুমি পাবে, না কোনো কিছু হবে, না কোনো কিছু তুমি করতে পারবে। কোনো কোনো কাজ দেখবে তোমার ডেলি করার, মানে প্রত্যেক দিন ওটা তোমার কাজের মধ্যেই পড়ে, সেই কাজে দেখবে অনেক সময় বাধা আসে। যখন বাধা আসে না, তখন কখনো না উত্তেজিত হতে নেই, একদম শান্ত থাকতে হয়, একদম শান্ত। ধরো আমি 2 দিন ধরে খুব ভাবছি যে মানে আগের দিনও ভাবছি ভিডিও বানাবো, আমাকে আজকে একটা ভিডিও বানাতে হবে, আজকে একটা কিছু বানাবো, তোমাদের সাথে কথা বলবো, কিন্তু কথা মনে পড়ছে না। আবার যেদিন আমার কথা মনে আছে, ভাবছি ক্যামেরাটা খুলবো, বসবো, কিছুতেই ক্যামেরাটা আমি খুলে বসতে পারছি না। চোখের সামনে দেখতে পেলে আজকে সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসলাম, তোমাদের সাথে কথা বলবো, তারপর মনে হলো যে না, অয়নকে খুব তাড়াতাড়ি বাজারে পাঠাতে হবে, কারণ নইলে মাছ পাওয়া যাবে না। আর আমাদের এখানে রোববারই একমাত্র খুব ভালো মাছ ওঠে, এবং সেটাও তুমি 11টা 12টার মধ্যেই মাছটা মোটামুটি তুমি পেয়ে যাবে। 11টার পরে যদি তুমি বাজারে যাও, ভালো মাছ পাবে না। সকালের দিকে মানে পুরো মাছ মোটামুটি খালি হয়ে যায়। তো আমি বাজারে চলে গেল, আমি ঘরের কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম, ও বাড়িতে এলো, পুজো দিল। এবার ঘরের কিছু কাজ করতে করতে আমিও টায়ার্ড হয়ে পড়েছি, এসে বসলাম, একটু টিভি দেখছি। তো এইসব করতে করতে দেখো আমি 1টা বাজিয়ে দিয়েছি আজকে ভিডিওটা করতে। তো এটাই হয়, কালকে ভিডিও বানাতেই পারলাম না, ঘরে টিভিটার সমস্যা হয়ে গেল, টিভির লোক এলো, সে বলছে 4টের সময় আসবে। এবার 4টের সময় আসবে, আমার প্রচুর কাজ, সেই কাজগুলো করতে হয়েছে, রান্না করব, খাবো, তাই না? কালকে আমি খাবার ভিডিও পর্যন্ত পোস্ট করিনি, এই আজকেও তো খাবার ভিডিও পোস্ট করিনি। না না, আগে আগে খাওয়ার চ্যানেলেও আজকে ভিডিওটা পোস্ট করা হয়নি। এখন বাজে 1:30। আবার পাওয়ার চলে গেছে, এত পাওয়ার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কিছু একটা সমস্যা হয়েছে, তোর জন্য তাড়াতাড়ি বারবার কারেন্ট যাচ্ছে, বারবার কারেন্ট আসছে। দিন এরকমই হয়, কখন কীরকম যাবে, কখন কি ঘটবে তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু প্রেডিকশন করতে পারো না। তো যাই হোক, এখন 1:30 বেজে গেছে, আজকে খাওয়ার চ্যানেলেও ভিডিওটা খুব লেটে পৌঁছবে। ক্যামেরাটা আমাকে বারবার কাটতে হচ্ছে, কারণ যেই ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে, তারপর যখন আলো আসছে ক্যামেরাটা দেখাচ্ছে রাউন্ড শেপের, মানে পুরোপুরি আলো নিতে পারছে না। তো যাই হোক, আমাকে কেটে দিতে হচ্ছে। কত রকম সমস্যার মধ্যে দিয়ে ভিডিও করতে হয়, হ্যাঁ। যাই হোক, এর থেকে ব্লগ বানিয়ে দিলে ভালো হতো, কি করছি, কি খাচ্ছি, কি রান্না করছি, ওগুলো দেখালে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে বেশ অনেকটা সময় বেশ সুন্দর ম্যানেজ হয়ে যায়। তো যাই হোক, এক জায়গায় বসে কথা বলবো, সেটাও দেখো আমি করে উঠতে পারছি না। এটাই কিন্তু বলে টাইম, কোনো কিছু তুমি সময়ের আগে করে উঠতে পারবে না। দেখবে কোনো জীবনে যখন কোনো প্রবলেমে পড়বে, সেটাও দেখবে সময়ের আগে তুমি সেই প্রবলেম থেকে বেরোতে পারবে না। আবার দেখবে যখন তোমার কোনো রোগ হয়েছে, শরীরে ধরো কোনো তোমার সমস্যা হয়েছে, রোগ হয়েছে, সেটাও দেখবে তুমি সময়ের আগে বেরোতে পারবে না। তোমাদের আমি গল্প করেছিলাম না যে আমাদের বাড়ির ওখানে যে মামি দিদা আছে, তার যে একটি মাত্র ছেলে ছিল টিকলু কাকুন, টিকলু কাকুন যখন মারা যায়, তার 1 মাস আগে মামা দাদু কখনো কিন্তু অ্যাস্ট্রোলজারদের বিশ্বাস করতো না, একদমই বিশ্বাস করতো না। তো 1 মাস আগে টিকলু কাকুন তো 3 মাস 4 মাস খুব ভুগেছিল। তো মা দাদু গিয়েছিল ওই যে দাদুমণির কাছে, যে দাদুমণির গল্প আমি তোমাদেরকে করেছি, সে তো ওই একই পাড়ায় ছিল। তো দাদুমণি তখন বলেছিল যে ওই 2টো দিন যদি পার করে, 2টো রাত্রি যদি পার করে ফেলতে পারে, তো টিকলু 90 বছর অবধি বাঁচবে, এটা দাদুমণি বলেছিল। কিন্তু সেটা পার করা কিন্তু এত সহজ ছিল না, তাই না? তো সব কিছু হচ্ছে সময়, তুমি যদি সেই সময়টা পার করে ফেলতে পারো না, তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজে দেখেছি, আমি যখন নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি তখন প্রত্যেকটা হসপিটালে দৌড়চ্ছি, ঠিক আছে। এই ডক্টর হয়তো অন্য কিছু বলবে, ওই ডক্টর হয়তো কোনো ওষুধ দেবে, ঠিক আছে। তো কাটা ছেঁড়া অপারেশন, এগুলোর মধ্যে আমি যেতে চাইছিলাম না, কিন্তু আমি কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর রাস্তা খুঁজে পেয়েছি, এবং আমাকে সেই রাস্তায় যেতে হয়নি, মানে অপারেশন করতে হয়নি। কিন্তু সেটাকে আমি তক্ষুনি পেয়েছি? পাইনি, আস্তে আস্তে পেয়েছি। ধৈর্য ধরতে হয়েছে। যখন আমি সব কিছুর হাল ছেড়ে দিয়েছি যে এবার আমার লাইফে আর কিছুই হবে না, তখনই কিন্তু রাস্তা এসেছে। আবার দেখো, যখন কোনো সমস্যায় পড়েছি, যখন কোনো ধরো লাইফে কোনো প্রবলেম এসেছে, তখনও আমি দেখেছি লাইফে কোনো প্রবলেম এমনি এমনি কাটেনি। কি করে প্রবলেমটা সলভ করব,
কার কাছে গিয়ে বোঝাবো যে না আমি তো এটা করিনি, এটা তো মিথ্যে, এরম তো কোনো ঘটনা ঘটেনি। আমি দেখেছি কোথাও গিয়ে কিচ্ছু মেটেনি, কোথাও গিয়ে মেটেনি। সঠিক সময়ের উপর যখন ছেড়ে দিয়েছি আস্তে আস্তে সেই জিনিস কেটে গেছে। একই সময় না আমরা দেখবে যখন সমস্যা নিয়ে আমি এটা বলি, ধরো এমন একটা সমস্যা এসছে আমার লাইফে, আমার নামে ধরো কেউ মিথ্যে কথা বলেছে, ঠিক আছে, সেটা মিথ্যে কথা বলেছে ধরো কলকাতায় বসে, বা এমন কিছু ঘটেছে যে আমি না সেখান থেকে কিছুতেই বেরোতে পারছি না, বা কারোকে প্রমাণ করতে পারছি না যে এটা আমি করিনি, কিন্তু আমি খুব ছটফট করছি। আমি ভাবছি আমি তাহলে কলকাতায় চলে যাই, গিয়ে আমি ওখানে বোঝাবো যে এই দেখো আমি এসেছি। আমি জানতাম আমি যদি কলকাতায় যেতাম আর গিয়ে বোঝাতাম যে আমি এসেছি, দেখো আমি কিন্তু এলাম আর আমি দেখো এটা তোমাদের বোঝালাম, তাহলেও কিন্তু আমি ওখানে ভুল প্রমাণ হতাম। কারণ যারা আমার নামে ধরো বাজে কথা বলে রেখেছে বা মিথ্যে কথা বলেছে, তারা বলতো ওই তো প্রমাণ করতে এসছে, কলকাতায় এসছে প্রমাণ করতে, ঠিক আছে। আবার ধরো যদি আমি না যাই, এখানেই থেকে যাই, তাহলেও সমস্যা, তাহলেও বলবে যে এলোই না, কত অহংকারী, তাহলে আমরা যা বলেছি ঠিক বলেছি। দুটোর মধ্যে না তখন আমি এত কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কি করব লাইফে। এটা কিন্তু খুব হয়েছে আমার সাথে। আমি না তখন চুপচাপ ঘরে বসে থেকেছি, মেডিটেশন বলো বা কোনো কিছুর জন্য চিন্তা করা বলো, তো মাথা থেকে চলেই গেছে। কোনো কিছু তখন আমি বুঝতে পারছি না, আমি পুরো ছটপট করছি, রাস্তা খুঁজছি, কারোর সাথে আলোচনা করতে পারছি না। সব কিছু নিয়ে তো সবার সাথে আলোচনা করা যায় না। তারপরে আমি দেখেছি আমি না মানে যখন কোনো রাস্তা পাচ্ছি না, কোনো কিছু বুঝতে পারছি না যে আমি কী করে বোঝাবো এখানে বসে কলকাতার লোকেদের, তখন আমি চুপচাপ থেকে না সময়ের উপর ছেড়ে দিয়েছি যে ঠিক আছে চল ভাই, আমি আর নিতেই পারছি না, তোরা যা খুশি কর ওখানে বসে বসে, আমার কি দরকার, আমি তো ওখানে এমনি তো আর যাবো না, যা খুশি কর। আমি দেখেছি সেটাও আস্তে আস্তে সমস্ত কিছু কেটে গেছে, এবং আমাকে কিচ্ছু করতে হয়নি, কলকাতায় যেতেও হয়নি, এখানে বসে বসে সব সমস্যার সমাধান ওখানে হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে তোমরা ভাবতে পর্যন্ত পারবে না। আমার হয়ে না কিছু বলতে হয়েছে না কিছু করতে হয়েছে, সব কিছু যেন সামনে চলে এসছে, সব কিছু যেন মানে কি বলবো পেঁয়াজের খোসার মতন যেন সব কিছু খুলে গেছে। তো আমি এর জন্য বলি জানো তো, এটা আমি নিজে লাইফে যা এক্সপিরিয়েন্স করি আমি কিন্তু সবসময় সেটাই বলি। এমন না যে বই থেকে কোনো পাতা তুলে আমি একটা কথা বললাম, তোমরা নিজেরাই আজকে সাক্ষী আমার সাথে কি ঘটছে। কালকে আমি সারাদিন সকালবেলা ক্যামেরা খুলে বসলাম, কথা বলবো, করবো, বলতে পারলাম না। আজকে আমি সকাল থেকে ক্যামেরা খুলে রেখেছি, সেই 10টা থেকে আমি ভিডিও বানাতেই পারছি না, এখন 1:30 পৌনে 2 বাজে। আমি আজকে খাওয়ার চ্যানেলে পর্যন্ত ব্লগ দিইনি, কালকে আমার খাওয়ার চ্যানেলে ব্লগ দেওয়া হয়নি, কেন যেন আমার এডিট করা হয়নি। আজকে এই মুহূর্তে একটা সময় আমি ভিডিও খুলে বসলাম, তোমাদের সাথে কথা বলতে মনে পড়লো যে আমার ওই চ্যানেলে ব্লগ দেওয়া হয়নি, আর ওটা আমার যেহেতু বড় চ্যানেল আর ওটা নিয়ে আমি বেশি সিরিয়াস, তাই না, এটা নিয়ে আমি এখন এতটা সিরিয়াস নই, আমি এটা 2 দিন বাদেও পোস্ট করি, ছাড়ি ব্লগ, কিন্তু ওটা নিয়ে আমি খুব সিরিয়াস, সেখানে পর্যন্ত আমি দেখো ব্লগ দিতে পারছি না। আমি আজকে এই মুহূর্তে বসে এডিট করে এই মুহূর্তে আমি পোস্ট করলাম। তো সমস্যা কিন্তু এরমভাবেই হয়। এবার আমি যদি এখন উদ্গ্রীব হয়ে যাই, এবার দেখো অয়ন আমাকে বলছে যে তুমি আগে এই ভিডিওটা বানিয়ে নাও তারপর খাওয়ার চ্যানেলে, আমি এটা সম্ভব, এই ভিডিওটা আমার 4টের সময় পোস্ট হবে, এটা আমি পরে করে নেব, আগে আমি খাওয়ার ভিডিওটাতে এডিট করলাম, এখন বসে বসে পোস্ট করলাম। এটা আমার কালকে করার কথা ছিল, কিন্তু আমি কালকে করে উঠতে পারিনি, এটা আমার কালকেও না পরশুদিন করার কথা ছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। পরশুদিন থেকে আমি খুব ব্যস্ত, কালকে ভেবেছিলাম ভিডিও করব, টিভির সমস্যা, ঘরের সমস্যা, আরও এটা ওটা কাজ করতে হচ্ছে, কালকে স্যাটারডে ছিল, করে উঠতে পারছি না। কোনো কিছু তুমি চাইলেই হবে না। একটা সময় আমার মনে হলো কি এই যে এই মুহূর্তে আমি যে তোমাদের সাথে কথা বলছি এটা আর বলতে ইচ্ছা করছে না, এবার আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। কিন্তু তারপর মনে হলো যে না, ভিডিওটা তো 4টের সময় পোস্ট করব, আমি আমার দিয়ে 100% দেবো, আমি আজকে তোমাদের সাথে কথা বলবোই, কারণ আমার মাথায় কথা আছে, তো কথা আমি বলবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। দেরি হবে কিন্তু আস্তে আস্তে আমি বলবো, আস্তে আস্তে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে এটা হয় কি না জানিও। আর এই সময় না তোমাকে শান্তই থাকতে হবে, যে কাজটা আমি সকাল 10টার সময় করবো ভেবেছিলাম সেই কাজটা আমি এখন করছি। তো এরপর আমার রান্নাবান্না আছে, ঘরের কাজ আছে, স্নান আছে, আমি এখনো স্নান করিনি, স্নান করব, রান্নাবান্না করব, এই তো সব কিছু সময়ের আগে কোনো কিছুই হয় না, সব কিছুই হয় ঠিক সময়, সঠিক সময়। লাইফে আমি এটা কিন্তু সবসময় দেখেছি, সবসময় আমি এর জন্য সবসময় বলি আমি লাইফে কোনো কিছু বইয়ের পাতা তুলে কথা বলি না। বইয়ের পাতাটা পড়েই নেবে সবাই, তুমিও পড়ে নেবে, আমিও পড়ে নেবো, সবাই পড়ে নেবে, কিন্তু লাইফের এক্সপিরিয়েন্স, আমার জীবনে যা হয়েছে, আমি লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে যা শিখেছি, আমি সেটাই সবসময় বলি। যখন কোনো সমস্যা আসে না একদম শান্ত হয়ে যাও, একদম শান্ত। কেউ কিছু বাজে কথা বলছে, কেউ কিছু করছে, কোথাও কিছু শুনছো, চুপ হয়ে যাও, কাউকে কিছু বোঝানোর দরকার নেই যে এটা আমি করিনি, এটা হয়নি, আচ্ছা এটাও বলেছে আমার নামে, ঠিক আছে বলেছে চল, তুই বিশ্বাস করেছিস তো ঠিক আছে, তুই যদি বিশ্বাস করিস করলি, তুই যদি বিশ্বাস না করলি, আমি এটা করেছি কি করিনি সেটা তো সময় বলে দেবে, সময়ের আগে কিছু হবে না। তুমি যদি কাউকে গিয়ে বলো না আরে আমি এটা করিনি, তারপর তার নামে আরও 10টা কথা তুমি বললে, তার নামে আরও 2টো বাজে কথা বললে, এবার যার কাছে বললে সে কিন্তু তোমাদের সিক্রেটগুলো জেনে নিচ্ছে, তোমাদের সমস্যার আরও সিক্রেট সে জানছে,
তুমি তুমি বলতেই পারো যে উল্টো দিকের লোকটা তো আমার নামে বাজে কথাই বলেছে, তাহলে আমি ওর নামে যা যা জানি সেগুলো কেন বলবো না? এটা যে মিথ্যা আমি কেন বলবো না? না, ও যা করেছে তা যদি তুমি করো তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কি থাকলো? তাই সবসময় যখন কোনো সমস্যা আসে না, তখন একদম সাইলেন্ট হয়ে যেতে হয়, চুপ হয়ে যেতে হয়, ওটা সময়ের উপর ছাড়তে হয়। কোনো কিছু যখন ঘটে না তোমার সাথে, মনে রাখবে ওটা তোমার ভালোর জন্যই ঘটছে, বা ভালোর জন্য না ঘটলেও ওটা এই মুহূর্তে তোমার সাথে ঘটার। তুমি বলবে যে আমার সাথে একটা খারাপ কিছু ঘটছে বা খারাপ কোনো কিছু হচ্ছে, এটাও ভালোর জন্য হচ্ছে না, ওটা তোমার সাথে হওয়ারই ছিল। তুমি কোনো না কোনো সময় কিছু তো একটা খারাপ কারোর সাথে করেছিলে, বা কিছু তো একটা ঘটনা ঘটিয়েছিলে যেটা অসৎ পথে করেছো, সেটা আজকে রিটার্ন আসছে। তুমি যতই সঠিকভাবে কাজ করতে যাও দেখবে বাধা, তখন তোমাকে মাথায় রাখতেই হবে কোনো একটা টাইমে তো আমি কিছু একটা খুব তাড়াহুড়ো করে করতে গেছিলাম, তাই আজকে এই বাধাগুলো আসছে। আর এটা শুধু জীবনের সমস্যা না, অসুস্থতার ক্ষেত্রেও এটা হয়। আমরা ভাবি আমি ডক্টর দেখাবো, আমাকে একটা ভালো ডক্টর পেতে হবে, ডক্টর এসে আমাকে বাঁচাবে। ডক্টর তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে তোমার কর্ম, তোমার ভাগ্য, আর তোমার লাইফে যদি ঠিক হওয়ার হয়, ভালো হওয়ার হয় তবেই। তুমি যত তাড়াহুড়ো করবে তুমি আজে বাজে ডক্টরের হাতে গিয়ে পড়বে, তারপর তুমি উপরে চলে যাবে। এরকম আমি কত দেখেছি, ইভিন আমরা ইউটিউবের লাইনেও দেখেছি, এমন কিছু কিছু ইউটিউবারদেরও আমি দেখেছি যে তারা জীবনে কত তাড়াহুড়ো করেছে, এই ডক্টর ওই ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করেছে, তারপর তাদের জীবনে রোগ আরও বেড়ে গেছে, রোগ আরও গেরিয়ে গেছে জীবনে, তারপর তারা কিন্তু আর বেঁচে থাকেনি। এমন ইউটিউবারকেও আমি দেখেছি। যাই হোক, সবসময় সব কিছুর না জন্য তাড়াহুড়ো করবে না। কোনো যদি শরীরে রোগও আসে সেটা নিয়ে প্যানিক করে ফেলবে না যে বাপরে আমার ক্যান্সার হয়ে গেছে, এবার আমি কী করবো, এবার আমি মরে যাবো, এবার আমাকে তাড়াতাড়ি করে এটাকে সুস্থ হতে হবে। না, তুমি তাড়াতাড়ি হতে পারবেই না। তুমি ভাবো ক্যান্সারটা তো তোমার এমনি তাড়াতাড়ি হয়নি, তোমার কাছে আস্তে আস্তে রোগটা এসছে। তোমার কী কী ফল্ট ছিল, তুমি কী কী ভুল কাজ করেছো আগে সেটা দেখো। রোজ তুমি বাইরের খাবার খাচ্ছ, রোজ তুমি বাজে খাবার খাচ্ছ, প্যাকেট ফুড খাচ্ছ, তুমি কোনো রকম ব্যায়াম করছো না, যোগাসন করছো না, বা কোনো রকম শরীরে তোমার চলাচল নেই, তুমি জাস্ট সিম্পলভাবে জীবন কাটাচ্ছ, তোমার শরীরে খুব ইনফ্লামেশন বাড়ছে, তুমি বাইরে থেকে সমস্ত কিছু চিকিৎসা করো, তাই না? যখন আমাদের চুল পড়ে যাচ্ছে, কেউ এসে বললো তেল লাগিয়ে দাও তোমার চুল উঠবে, কিচ্ছু হবে না। কেউ এসে বললো তোমার শরীরে ইচিং হচ্ছে, ওখানে একটা ভালো ক্রিম লাগিয়ে দাও, একজন ডক্টরকে বলে ভালো একটা ওষুধ লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। ওখানে তো ইনফ্লামেশন হচ্ছে, তোমার শরীরে ইনফ্লামেশন বাড়ছে, চুল পরে টাকলা হয়ে যাচ্ছে, চুল পরে পরে টাকলা হয়ে যাচ্ছে, বললে আবার রেগে যায়, যেন বাজে কথা বললো, টাকলা বলে দিল আমাকে, টাক হয়ে যাচ্ছে, এইসব বাজে কথা বলে দিল, যাক ওকে আর ইয়ে করবো না। তাতে কি লাভ, তোমার মাথায় তো টাক বেরিয়ে যাবে, তোমার মাথায় চুল উঠেই যাবে, তাই নয় কি? তোমার তো সমস্যা বেরিয়ে যাবে। তুমি কত কিছু অ্যাপ্লিকেশন করবে, কত কিছু অ্যাপ্লাই করবে তুমি তোমার শরীরে উপর থেকে, যত তুমি কেমিক্যালের আন্ডারে যাবে, যত তুমি কেমিক্যাল অ্যাপ্লাই করবে তোমার শরীরে, তোমার চুলে, গায়ে, তত তুমি অসুস্থ হয়ে যাবে। এরপর তোমার শরীরে আসবে ক্যান্সার রোগ। আমাদের এত শরীরে বাজে বাজে রোগের আগমন কেন ঘটে জানো? যত আমরা কেমিক্যালের সম্মুখীন হই, যত আমরা কেমিক্যাল ইউজ করি, তত আমাদের শরীরে কিন্তু রোগ ভোগ ঢুকছে, এটা মাথায় রেখো। এবার রোগ ঢুকছে কিন্তু খুব ছোটো ছোটো জিনিসের মধ্যে দিয়েই ঢুকছে, সবসময় এইগুলোকে মাথায় রাখবে। আজকে যখন আমি তোমাদের সাথে কোনো কথা বলি, আমি কিন্তু কোনো কিছু ভেবে কথা বলি না যে আমি না এই বিষয়টার উপর তোমাদের সাথে কথা বলবো। আমি কথা বলতে ইচ্ছে করছে, আমি ক্যামেরার সামনে বসেছি, আমার যেরকম কথা আসবে ভিতর থেকে আমি সেরকমভাবে কথা বলবো। কোনো প্রসঙ্গ যেরকমভাবে আসছে একটার পর একটা, আমি সেরমভাবেই কথা বলি, গল্প করি তোমাদের সাথে, রীতিমতো গল্প, নির্ভেজাল গল্প। এর মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, স্ক্রিপ্টেড নেই কিছু। তো একটা ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরে বড় বড় রোগ ঢুকছে। আজকাল দেখবে শুনবে ওরাল ক্যান্সার, ওরাল ক্যান্সার বাড়ছে। কেন কেন বাড়ছে? কারণ তোমরা ডেলি পেস্ট ইউজ করছো, যেগুলো মানে একদম সচরাচর মানে র্যান্ডম দোকানে পাওয়া যাচ্ছে, দামি দামি ব্র্যান্ডের পেস্ট নিয়ে আসছো, ইউজ করছো, ওগুলোর মধ্যে দিয়ে ওরাল ক্যান্সার ঢুকছে। আজ থেকে 15-16 বছর আগে ওই সেম ব্র্যান্ডের জিনিস ইউজ করে কিন্তু লোকের এগুলো হতো না। এখন সেই জিনিসের মধ্যে এত ভেজাল, এত কেমিক্যাল, এত বাজে জিনিস, তারা অল্প পয়সা খরচা করছে, অনেকগুলো পয়সা তাকে আয় করতে হবে, লাভ করতে হবে, তার জন্য তারা আরও ভেজাল, আরও কেমিক্যাল ঢুকিয়ে দিচ্ছে। তোমরা পেস্ট করছো, দাঁত মাজছো, দাঁত চকচক করছে, কিন্তু মুখের ভিতরে তোমাদের রোগের বাসা, ক্যান্সারের বাসা তৈরি হচ্ছে। আমি 2024 সাল থেকে কোনো পেস্ট ইউজ করি না, 24 সালেই লাস্ট। দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, মাঝে মাঝে গালের মধ্যে র্যাশ, মানে ভিতরে ছালা উঠে যাচ্ছে, সেরকম হচ্ছে। এগুলো থেকে আমি কিছুতেই রেহাই পাচ্ছি না। তারপর কি, যখন আমি ব্রাশ করছি রাত্রিবেলা, পুরো মুখটা এত ফ্রেশ, এতটা ফ্রেশ হয়ে যেত মুখটা, মুখের মধ্যে একটা যেমন পিপারমেন্ট সবসময় গন্ধ, একটা পিপারমেন্ট ব্যাপার, আর সবচেয়ে বেশি মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, মুখের ভিতরটা এত ড্রাই হয়ে যেত, এত ড্রাই হয়ে যেত, আমি তো বুঝেই পেতাম না। আর সবসময় মনে হতো দাঁতের মধ্যে ব্যথা করছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে দাঁত। 2024 সাল থেকে আমি যবে থেকে পেস্ট বাতিল করে দিয়েছি আমার লাইফ থেকে, আমার মুখের ভিতরে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ছোট ছোট জিনিসকে ছাড়তে হবে,
তবে তুমি গিয়ে সুস্থ থাকবে। এখনকার দিনে তুমি যদি আজকে একটা অসুস্থ হয়ে যাও, একটা বিশাল একটা রোগ তোমার শরীরের মধ্যে চলে এলো, কিভাবে এলো? চুলে এখন নিয়মিত লোকে পার্লারে গিয়ে একদম স্ট্রেটনিং করছে, পার্মানেন্ট স্ট্রেটনিং করছে। কি যে ভয়ঙ্কর জিনিস, কত কেমিক্যাল অ্যাপ্লাই হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো এগুলো তোমরাও জানো, এগুলো আমরাও জানি। তোমরা অ্যাপ্লাই করছো না, আমরা অ্যাপ্লাই করছি। তারপর যখন কোনো কিছু সমস্যার মধ্যে পড়ছো না, তখন সঙ্গে সঙ্গে তোমার এক্ষুনি আমাকে একটা ভালো ডক্টরের কাছে যেতে হবে, এক্ষুনি আমাকে সুস্থ হতে হবে। তারপর যখন সেই ডক্টর তোমাকে ভুজুং ভাজুং দিয়ে একটা ওষুধ ফষুধ দিয়ে কোনো রকমে সেই মুহূর্তে তোমাকে এনার্জিটা বাড়িয়ে দিচ্ছে, বা সমস্যাটা কিছু দিনের জন্য তোমার গায়েব হয়ে যাচ্ছে, তুমি ভাবছো বাহ, ইনি আমার কাছে ভগবান। কারোকে ভগবান ভাবতে হবে না। সময়ের উপর সব কিছু ডিপেন্ড করে, সময়ের উপর ছেড়ে দাও। সব কিছু প্রাকৃতিকভাবে যদি পারো, প্রাকৃতিক উপায়ে চলে যাও। একজন আমাকে সে বলে, সব কিছু কি আয়ুর্বেদ ঠিক করতে পারে নাকি? সব কিছু কি আয়ুর্বেদের কাছে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি? আরে বোকা, আয়ুর্বেদের হাতও তোমাকে ধরতে হবে না। তুমি নিয়মিত তোমার লাইফস্টাইল চেঞ্জ করে দাও, দেখবে তোমার সবচেয়ে বড় বড় রোগও চলে যাবে। তুমি অ্যালোপ্যাথির কাছে কখন যাবে? যখন তোমার ধরো আঙুলটা কেটে ঝুলছে, আঙুলটা কোনো কারণে চাকু পড়ে গেছে, কোপ পড়ে গেছে, আঙুলটা তোমার ঝুলছে, তখন তুমি অবশ্যই অ্যালোপ্যাথির কাছে যাবে যে আমার আঙুলটা সেলাই করে দিন। রাস্তায় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মাথায় চোট লেগেছে, এক্ষুনি অপারেশন করতে হবে, তখন তুমি অবশ্যই যাবে অ্যালোপ্যাথির কাছে যাবে। তখন না আয়ুর্বেদ কিছু করতে পারবে, না হোমিওপ্যাথি কিছু করতে পারবে। তোমরা এমনভাবে আমার সাথে এসে কথা বলো ননসেন্সের মতন, যেন মনে হয় আমি অ্যালোপ্যাথির কোনো দুশ্মন, আমি কোনো দুশ্মন হয়ে গেছি অ্যালোপ্যাথি ওষুধের। তোমাদের কোনো ভালো উপদেশ বা আমি আমার ভিউয়ার্সদের কোনো ভালো উপদেশ যদি আমার ইচ্ছা হয় দিতে, তো আমি দেবো। তুমি কেন এটা খাচ্ছ, এই তেলটা কি যেন বলে, কোল্ড প্রেস তেল কেন খাও? তাহলে তুমি কেন সকালবেলা লুচি খাও? কি বলবো বলো তো এদেরকে? কি বলবো? ঘরে বানানো লুচি খাচ্ছি, ভালো আছি, আমার ভালো লাগছে। ঘরে বানানো লুচি যাতে খেতে পারি, তার জন্য আমি বাইরের আজেবাজে খাবার তো খাচ্ছিই না। তোমার মতন বিকেলবেলা গিয়ে ফুচকা, মোমো, এইসব তো আমি খাচ্ছি না। চপ, কাটলেট, এগুলো তো আমি খাচ্ছি না বাইরে থেকে। ঘরে বানানো লুচি খাচ্ছি, এই তো খুব ভালো কথা। নিজের হাতে আটা মাখছি, ময়দা মাখছি, কোল্ড প্রেস তেলে সেটা ভাজছি, ভেজে 4টে লুচি খাচ্ছি। তুমিও খাও, সুস্থ থাকবে। তার আগে ফল খাও, জল খাও। খাবারটার উপর তোমাদের খুব দোষ, যে আমি ওনাকে না ভুল প্রমাণ করবো। তোমাকে কি ভুল প্রমাণ করবে? তোমাকে কিচ্ছু ভুল প্রমাণ করতে পারবে না। সব কিছু হচ্ছে সময়ের উপর ছাড়তে হবে। আর নিজেকে সুস্থ করতে গেলে, ভালো থাকতে গেলে প্রাকৃতিক জিনিসের উপরেই তোমাকে নির্ভর করতে হবে। তুমি এত মশলা খাও, তুমি এত খাবার খাও, এত ননভেজ খাও, আর তুমি যদি কাউকে এসে বলো আমি সুস্থ হয়ে যাব, আমি ভালো হব, আমাকে প্রাকৃতিক উপায়ে ভালো হতে হবে, প্রকৃতিও তোমাকে ভালো করতে পারবে না। ননভেজ আমিও খাই, মাছ আমিও খাই, কতটা খাচ্ছি, কতটা নিচ্ছি, কতটা আমার শরীরকে দিচ্ছি, এটা ইম্পর্ট্যান্ট। সব কিছুর মধ্যে ব্যালেন্স করে তোমাকে চলতে হবে। তুমি থাকোই অসৎ উপায়ে, অসৎ জিনিস তোমার মাথার মধ্যে চলে, তুমি কি করে অন্য কিছু করবে? সৎ জিনিস কি করে তোমার জীবনে আসবে তুমি আমাকে বলো? ভালো কিছু তোমার লাইফে কি করে হবে বলো? একজন শুনি 10টা 15টা করে ট্যাবলেট খায়, জাস্ট ভাবতে পারো? ওগুলো তো সব কেমিক্যাল। কিন্তু তারা বলছে আমি ওটা খাচ্ছি আর সুস্থ হয়ে যাচ্ছি, আমি তো ভালো তো হচ্ছি। তুমি কোথায় ভালো হচ্ছ? আমি তো কোনো ওষুধই খাই না, না হোমিওপ্যাথি, না অ্যালোপ্যাথি, না আয়ুর্বেদ, কিছুই খাই না। আমি কি করে আছি? আমি তো লুচি খাই, রোজ লুচি খাই। 2021 সালে বিছানায় পড়ে গিয়েছিলাম, জানতামও না যে কোনোদিন উঠে হাঁটতে পারবো কিনা ঘরের মধ্যে। আমি সকালবেলা বসে বসে লুচি খাই। তুই বলছিস লুচি খাবা, লুচিটা খারাপ জিনিস। কি করে খারাপ? তুমি ওষুধ খেয়ে পর্যন্ত ভালো থাকতে পারছো না, লুচি খেতে পারছো না ওষুধ খেয়ে। আমি ওষুধ না খেয়ে লুচি খাচ্ছি, ফাটিয়ে আছি, আর রোজ লুচি খেতে পারি, আমি রেগুলার লুচি খেতে পারি। আমি তোমার আমার মতো ক্যাপাসিটিই নেই। তুমি আমাকে বলো, তোমাকে আমাকে দেখেও আমাকে তোমার বোঝা উচিত যে হ্যাঁ উনি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, উনি সুস্থ না অসুস্থ। ওনার মুখ চোখ বলে দেবে, চোখের তলার কালি বলে দেবে, গলার এখানের কালো কালো দাগ বলে দেবে, গলাটা এরকম ঢোলকের মতন ফুলে আছে, এরকম বিশাল বড় একটা গলা বলে দেবে, থাইরয়েডের রুগী। কিছু তো নেই। পেটে ব্যথা আমারও হয়, আমি কখনো কখনো কিন্তু অনেকটা খেয়ে নিই, ঘরের খাবার হোক কোনো কিছু হোক, আমিও ধরো অনেকটা খেয়ে নিলাম, আমারও তখন শরীরটা খারাপ হয়। আমি কিন্তু গিয়ে একটা ট্যাবলেট খেয়ে নিই না, কেমিক্যাল খেয়ে নিই না। লেবু জল খাই, হানি ওয়াটার খাই, আস্তে আস্তে শরীরকে সময় দিই, পুরো খাওয়া দাওয়া স্টপ করে দিই, শুধু ফল খাই। ফল আমাদের শরীরের সবচেয়ে বড় ওষুধ কি জানো? ফল, ফ্রুটস। এর থেকে বড় ওষুধ আর হতেই পারে না। আমার বান্ধবীর হাজব্যান্ডের সুগার, হাই লেভেলের সুগার। তাকে ডক্টর বলে দিয়েছে কোনো রকম মিষ্টি ফ্রুটস যেন না খায়, কাঁঠাল, আম, এগুলো যেন না খায়। আমি আমার বান্ধবীকে পুরো ডায়েট চার্ট করে দিয়েছি, আমার বান্ধবীর হাজব্যান্ডকে। আমি তাকে বলেছি আমি কোনো ডক্টর নই, সাধারণ একজন গৃহবধূ, কিন্তু আমি তোর বরকে বলে দিচ্ছি, কারণ তার বরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাকে আমি দাদা বলি। আমি তাকে বলে দিয়েছি রোজ সকালবেলা উঠে কাঁঠাল খাবে, আম খাবে, জাম খাবে, কলা খাবে, খাবেই খাবে।
তুমি সুস্থ হয়ে যাবে। সে এখন খায় এবং সে অনেক ভালো আছে, তাকে আমি যেরম যেরম বলেছি সে সেরম সেরমভাবে চলে। তো তোমাকে খেলেই তো হবে না। কিডনি রুগী, কেন খাবে না, কেন ডাব খেতে বললে? আমি তো সুগার রুগীকেও বলেছি যে সকালবেলা উঠে আম খেও, কাঁঠাল খেও, জাম খেও। তাকে পুরো একদম বলে দিয়েছি কিভাবে কিভাবে খেতে হবে। সে সব কিছুতে আনন্দিত। তাদের নিজেদের বাড়িতে কাঁঠাল হচ্ছে, আম হচ্ছে, জাম হচ্ছে, সে কিচ্ছু খেত না। 3-4 মাস হয়ে গেছে নিজের বাড়ির আম কাঁঠাল কিচ্ছু সে খায় না। তাকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে খেতে হবে। সুগার রুগী, সে তাই খায়। পেট ভোর ভোরকে, মন ভোর ভরকে খায়, আম, জাম, কাঁঠাল খায়। সুস্থ আছে সে, 1 বছর হয়ে গেল। ওটস খেত, দুপুরে ওটস খেত। আমি বলেছি ভাত খাবি, ওটস আমাদের খাবার নয়, আমরা বাঙালি, আমরা দুপুরে ভাত ডাল না হলে আমাদের চলে না, ভাত খাবি। কিন্তু কতটুকু খাবি, কতটুকু খাবি সেটা ইম্পর্ট্যান্ট। সন্ধে 6টার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ, পরের দিন সকাল 9টা অবধি শুধু জল খাবি। আর রাত্রে শোয়ার আগে একটুখানি দুধ খেয়ে শুবি, সেটাও ওটসের দুধ, এমনি দুধ না। আর যদি একদম পিওর খাঁটি গরুর দুধ পাস তাহলে সেই দুধ, যে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি গরু থেকে ওই দুধটা নিয়ে আমি এসে দিচ্ছি, খাচ্ছি। তবে ওই 1 কাপ দুধ খেয়ে রাত্রিবেলা শুবি, শরীরটা ময়েশ্চার থাকবে। শরীরটা ময়েশ্চার রাখার খুব দরকার, আমাদের শরীর ড্রাই হয়ে যাচ্ছে, তাতে অনেক রোগ বাড়ছে। সে তাই করে, সে সুস্থ। সকালবেলা তার পেটে মানে খিদেতে তার পেট জ্বলতে থাকে, সে সকালবেলা উঠে উষ্ণ উষ্ণ গরম জল খাচ্ছে। এই যে সুগার রুগী, খিদেতে তার পেট চটপট চটপট করছে, তারপর সে আম খাচ্ছে, জাম খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে। তাকে আমি বলে দিয়েছি কোনটা কিরকম ভাবে খাবি, কিভাবে কি করবি। তা সব খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি তার সাথে সাথে বলেছি ডক্টর যে ওষুধ দিয়েছে সেটাও খাবি, কিন্তু এই ওষুধের মাত্রা কমে যাবে। তাই হচ্ছে। তো সবাই সব কিছু সবার জন্য নয়। তোমাকে যখন আমার কথা শুনতে হবে, পুরোটা শুনতে হবে, পুরোটা মানতে হবে। তুমি যদি বসেই থাকো ওনাকে আমি যাব গিয়ে 2টো প্রশ্ন করে ছোট করব, তো তুমি পারবে না। আমার জন্য লুচি অ্যাপ্রোপ্রিয়েট, তোমার জন্য নয়। তুমি তো ওষুধ খাও, তুমি লুচি খেও না, তুমি অসুস্থ হয়ে পড়বে। তুমি ওটস খাও, স্প্রাউট খাও, আর বিকেলে গিয়ে মোমো আর ফুচকা খাও, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরা জল খাও। তারপর তুমি ওষুধ খেয়ে অ্যাসিডিটিটা ঠিক করো। তুমি আমাকে এসে প্রশ্ন করো না, ঠিক আছে? যাই হোক, যারা আমাকে মনে করো যে হ্যাঁ আমি দিদির কথা শুনবো, দিদি যেটা অ্যাপ্লাই করছে আমি সেটা করবো, তারাই শুনবে। যারা মনে করবে যে না আমি শুনবো না, ফালতু কথা, কত লোকের কথা আছে, ইউটিউবে কত চ্যানেল আছে, যাও সেখানে গিয়ে দেখো, কে বারণ করেছে? তো যাই হোক, জীবনে কোনো কিছু না সময়ের উপর ছাড়বে, সময়ের উপর। সে রোগ হোক, ভোগ হোক, যা হোক, কোনো কিছু নিয়ে প্যানিক করবে না। যত তুমি প্যানিক করবে তোমার সমস্যা কিন্তু বাড়বে, তোমার লাইফে সমস্যা বাড়বে। ছেড়ে দেবে, সব কিছু ছেড়ে দেবে সময়ের হাতে, যে আমি আস্তে আস্তে করবো। আমার কোনো রোগ হয়েছে তাহলে কি আমি ডক্টর খুঁজবো না? হ্যাঁ ডক্টর খুঁজবো, আমি ডক্টরের কাছে যাবো, কিন্তু ফার্স্টেই আমি ডক্টরের কাছে যাবো না। আগে আমি বোঝার চেষ্টা করবো এই রোগটা আমার শরীরে কেন এলো, কিভাবে এলো। আমি তো সবসময় বলি যদি তোমাদের পরিবারের কারো ক্যান্সার রোগ থাকে বা তোমাদের মনে হয় যে আমার শরীরকে ঠিক রাখার জন্য বেসিক জিনিস আমি কী অ্যাপ্লাই করবো যাতে আমার শরীরে ভবিষ্যতে ক্যান্সার না হয়, আমার লিভার ঠিক থাকে, আমার কিডনি ঠিক থাকে, কি করব? নিম পাতা খাও আর কাঁচি হলুদ খাও। নিম পাতা আর কাঁচি হলুদকে না বাটো, শিলনোড়ায় বাটো, বেটে না ট্যাবলেট করে রেখে দাও। ছোটোবেলায় না আমার মা এটা করতো, গোল গোল করে না গুলি বানিয়ে বানিয়ে রাখতো, একটুখানি রোদে রাখতো আমার মা, আর না পুরো ড্রাই হয়ে যেত। তারপর ওটা না একটা শিশির মধ্যে রেখে দিত মা। আর বেশিরভাগ করতোই হচ্ছে সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর সময়টাই আমাদের বাড়িতে নিম পাতা আর হলুদটা বাটা হতো। তারপর ওইটা বেটে না ওটা রেখে দেওয়া হতো, কারণ তারপরে বসন্তকালটা আসে, ওই সময়টা না মার রোজ খাওয়াতো সকালবেলা ওই নিম আর হলুদের ওই বড়ি, দুটো দুটো করে বড়ি খাওয়াতো। আর আমরা যখন ছোটো ছিলাম একটা একটা করে বড়ি খেতাম, জলের সাথে দিয়ে ঘট করে গিলে নিতাম। ছোট্ট ছোট বড়ি বানাতো, বড় করে বানাবে না তাহলে কিন্তু ওটা শক্ত, গলা দিয়ে নামবে না। ছোট্ট ছোট ট্যাবলেটের মতন ছোট্ট ছোট্ট করে বড়ি বানাতো, দুটো দুটো করে খেতাম। টাক করে দিতাম মুখে, গরম উষ্ণ উষ্ণ জল দিয়ে গুলে খেয়ে নিতাম। যদি সেটা না পারো, নিম পাতা আর কাঁচি হলুদকে পাউডার করে রেখে দাও। হলুদের পাউডার তো ঘরেই থাকে রান্নাঘরে, দামি ভালো পাউডার এনে রেখে দেবে আলাদা করে। দরকার পড়লে রান্নার পাউডার যদি কম দামে আসে, হলুদের পাউডার কিন্তু আয়ুর্বেদ দোকান থেকে কিনে নিয়ে আসবে, একদম ভেষজ ভালো হলুদের পাউডার। আর ওদিকে নিম পাতাকে ড্রাই করে পাউডার করে রেখে দাও, ঠিক আছে? দুটোকে এক করো আর ওর মধ্যে হানি দাও, হানি দিয়ে খেয়ে নাও চামচে করে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো থাকবে। আর তারপর গরম গরম উষ্ণ জল খেয়ে নাও, খেয়ে একটু বসে থাকো, আর একদম এমটি স্টমাক করবে সকালবেলা, হেভি ভালো থাকবে। ছোটো ছোটো বাচ্চাদের নিম পাতা আর অল্প নিম পাতা, একটা নিম পাতা আর কাঁচি হলুদ ভালো করে বেটে হানি দিয়ে 2-3 বছরের বাচ্চাদের রেগুলার সকালবেলা খাওয়াও। বিশেষ করে এই টাইমটা, বসন্ত থেকে গরমকাল, বৃষ্টি আসছে, এই পুরো টাইমটা খাওয়াও, দেখবে কত সুস্থ থাকবে। তোমাকে কোনো রোগ ভোগ কোনো কিছু ওকে অ্যাটাক করতে পারবে না, ও শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা বাড়বে। এগুলো দেখবে, এগুলোতে ভালো থাকবে। তো যাই হোক, চলো বাই।